খেলা নিয়ে নতুন খেলায় সবাইকে স্বাগতম। সাথে আছি হাসান মাহাদি এবং আজকে আমরা দুজন বিশেষ অতিথির সাথে করোনায় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আড্ডা দিতে চাই এবং সেই দুজন মানুষ যারা আমাদের সাথে আছেন তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু একটা নেই, তারপরেও আসলে আমরা আমাদের এই শোয়ের খাতিরে সেটা করছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের আরেক সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান রাজিন সালে আলম। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শোতে। ধন্যবাদ মাহাদি। ধন্যবাদ মাহাদি ভাই এবং ধন্যবাদ টিভিকে যে আমাকে আপনার গেস্ট হিসেবে আপ্যায়ন করার জন্য। আমরা কথা বলবো হচ্ছে এই করোনা কালে ক্রিকেটের ভবিষ্যৎটা কেমন হবে বা ভবিষ্যৎটা কি। প্রথমে একটু হান্নান সরকারের কাছে যেতে চাই। হান্নান সরকার, দেশে আমি যদি বলি যে মোটামুটিভাবে লকডাউন ব্রেক হয়েছে এবং জনজীবন সাধারণ হচ্ছে বা আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হয়ে আসছে, এখন কি ক্রিকেটটাও স্বাভাবিকভাবে মাঠে ফেরা উচিত? স্বাভাবিকভাবে মাঠে ফেরা উচিত, বাট ক্রিকেটে একটা জিনিস কি সংস্পর্শতার একটা ব্যাপার রয়েছে। মানে আমরা কিন্তু চাইলেও মানে স্বাভাবিক কর্মক্ষেত্রে যেটা হয় একটা দূরত্ব মেনটেন করে কিন্তু কাজকর্মগুলো চালিয়ে যাওয়া যায়। বাট ক্রিকেট এমন একটা জায়গা যেখানে কিন্তু চাইলেও আমরা সংস্পর্শ ছাড়া থাকতে পারবো না। সেখানে যে কোনো ভাবে বলের মাধ্যমে হোক, ব্যাটিং এ, ফিল্ডিং এ বা বলিং, যে কোনো ভাবেই কিন্তু একটা সংস্পর্শের ব্যাপার চলে আসে। তো যেহেতু এই রোগটা বা এই করোনা ভাইরাসের এফেক্টটা কিন্তু সংস্পর্শের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু রিস্ক ফ্যাক্টরটা থেকেই যাচ্ছে। বাট অ্যাজ এ ক্রিকেটার বা মানে ফর্মার ক্রিকেটার বা ক্রিকেট জগতের মানুষ হিসেবে তো অপেক্ষা আছে যে কবে শুরু হবে, বিকজ একটা সময়ের পরে কিন্তু আর আসলে বোরিংনেসটা অতিরিক্ত মাত্রায় চলে যায়, মানে ৩-৪ মাস আর কত। এবং এটা তো আমার জায়গা থেকে, আমি তো একজন সিলেক্টর হিসেবে কাজ করি মাঠের বাইরে বসে। যারা ক্রিকেট খেলে তাদের জন্য আমার মনে হয় এর চেয়ে বড় হতাশার কিছু নেই। মানে অনেক বড় একটা প্রেস্টিজিং এর বিষয় যে ৩-৪ মাস যাবত মাঠের বাইরে এবং মাঠে যাওয়ার পারমিশন পাচ্ছে না। সবকিছু মিলে একটা মানে খুব বাজে সময় যাচ্ছে। বাট অবশ্যই পজিটিভ দিক হচ্ছে যে আমরা লকডাউন ছুটেছে, প্লেয়াররা মাঠে যাওয়ার জন্য চেষ্টা করছে, ক্রিকেট বোর্ডের পারমিশনের জন্য ওয়েট করছে। সবকিছু মিলে একটা সুখের বা একটা ভালো কিছু পজিটিভ কিছুর দিকে এগিয়ে যাচ্ছে সেটা বলা যায়। বাট অবশ্যই ক্রিকেট মাঠে যাওয়া জরুরি, তবে সবার আগে নিশ্চয়তা দিতে হবে যে আমরা যেন প্লেয়াররা সেফ থাকে এবং প্লেয়াররা যেন সুস্থ থাকার ব্যাপারটা ইনশিওর করে তারপরে কিন্তু ক্রিকেটটা মাঠে নেওয়া উচিত। রাজিন সালে আলম, একই প্রশ্ন আপনার কাছেও, যে এখন কি সময় ক্রিকেটটা মাঠে ফেরার? আসলে দেখেন, এই মুহূর্তে তো আসলে দেশের অবশ্যই লকডাউন খুলেছে, বাট পরিস্থিতি আপনি দেখেন যদি করোনা ভাইরাস বেড়েছে, আমি মনে করি যে এখন তো আরো যেটা রোগটা আসলে বেশি বেড়ে গিয়েছে, ছড়াছড়ি যে রোগটা, আমি মনে করি এখন ক্রিকেট আমরা সবাই অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, যেহেতু আমি অ্যাজ এ কোচ হিসেবে অপেক্ষা করছি কখন প্রিমিয়ার লিগ শুরু হবে। আমিও চাই যে তাড়াতাড়ি ক্রিকেট লিগটা হয়ে যাক। বাট যদি এই লকডাউনের মধ্যে যদি ক্রিকেট বোর্ড সেফটি ভাবে বা একটা সিকিউর ভাবে প্লেয়ারদেরকে নিয়ে সব অফিসিয়াল ম্যানেজমেন্ট যারা আছেন, সামনে এটা আমাদের প্রিমিয়ার লিগ ছিল, আমি জানি এই প্রিমিয়ার লিগটা আপনি জানেন ঢাকা প্রিমিয়ার লিগ একটা ম্যাচ হয়ে বন্ধ হয়ে গিয়েছে। যদি ওই ম্যাচের আগে, ম্যাচ শুরু করার আগে বা যদি সামহাও ক্রিকেটটা শুরু করতে চান ক্রিকেট বোর্ড, এর আগে যদি সবাইকে একটা টেস্টের আওতায় নিয়ে যাওয়া হয় বা পরীক্ষার একটা আওতায় নিয়ে যাওয়া হয় এবং ওইভাবে যদি পরীক্ষা নিয়ে একটা সিকিউর যদি দিতে পারেন, এটা যে না ঠিক আছে যে প্লেয়াররা এখন খেলতে পারবেন, এটা পাস বা ফেলের একটা ইয়ে থাকে, আমার মনে হয় যে তাহলে শুরু করা যায়। বাট হান্নানের সাথে আমি একমত যে প্রথমে আপনাকে অবশ্যই সেফটি আপনার দেখতে হবে। হান্নান সরকার, যেটা রাজিন সালে আলম বললেন যে সেফটিটা সবার আগে, বাট একজন কোচ হিসেবে তিনি চান যে খুব তাড়াতাড়ি মাঠে ফিরুক, অন্ততপক্ষে প্রিমিয়ার লিগটা হয়ে যাক। মাত্র একটা ম্যাচ হয়ে মার্চের মাঝামাঝি সময় আমরা দেখলাম যে আমাদের দেশের ক্রিকেট সম্পূর্ণভাবে, ইনফ্যাক্ট শুধুমাত্র ক্রিকেট না, ক্রীড়াঙ্গন টোটালি অফ হয়ে গেল বা লকডাউন হয়ে গেল। সেই জায়গা থেকে কামব্যাক করানোর একটা পরিস্থিতি আমরা দেখছি, যেহেতু এই মহামারীটা বিশ্বব্যাপী। আমরা ইংল্যান্ডকে দেখেছি, তারা ইনিশিয়েটিভ নিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ দল তারা কিন্তু ইংল্যান্ড সফরে আছে অলরেডি, তারা চলে গেছে সেখানে। এই যে ইংল্যান্ড যেরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বাংলাদেশের তুলনায় ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যাও যেমন বেশি, একই সাথে তাদের মৃত্যুর সংখ্যাও বেশি, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি একটা জিনিস আমার কাছে মনে হয়, আমরা যে আলোচনাটা করছি সেটা ইন্টারন্যাশনাল দুইটা টিম নিয়ে, সেখানে সীমিত কিছু প্লেয়ার, সীমিত কিছু ম্যানেজমেন্টকে নিয়ে আমরা আলোচনা করছি। বাট আমরা যদি এখন দেখি ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার, আমাদের শ্রীলঙ্কার সঙ্গে যে খেলার ব্যাপারটা রয়েছে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। বাট আমাদের ডোমেস্টিক ক্রিকেট যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু অনেক প্লেয়ার এবং অনেকগুলো মানুষের একটা সম্পৃক্ততার ব্যাপার রয়েছে, সেই জায়গাটা কিন্তু রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থেকে যায়। এখন যদি ফর এক্সাম্পল আমরা একটা ইন্টারন্যাশনাল
টুর্নামেন্ট খেলি বা একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলি বা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচের একটা আয়োজন করি, সেখানে আমাদের 15 জন প্লেয়ার, হয়তো 8-10 জন ম্যানেজমেন্ট, টোটাল 25 থেকে অ্যারাউন্ড 25 মানে পার্সনকে নিয়ে ওইটা আমাদের সুরক্ষার বিষয়টা চিন্তা করতে হবে। সেই জায়গাটা তাও চিন্তা করা যেতে পারে, যেটা ইংল্যান্ড করছে বা ওয়েস্ট ইন্ডিজ করছে। বাট যদি আমরা ডোমেস্টিক ক্রিকেট বা আমাদের রিজনাল ক্রিকেট গুলো শুরু করার চিন্তা করি, সেখানে কিন্তু সেই জায়গাটার সংখ্যাটা অনেক বেশি, রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি হয়ে যাবে। এবং রাজিন যেটা বললো, আমরা এখন যদি খেলা শুরু করি সেই ক্ষেত্রেও, এবং আগামী 2 মাস 3 মাস যখনই শুরু করব, আমাদের এই করোনার প্রভাব কিন্তু থাকবে লম্বা সময়ের জন্য, শুধু 2-3 মাস না, এটা কিন্তু আমাদের মোটামুটি আজীবন থাকবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যখনই শুরু হবে তার আগে কিন্তু পরীক্ষার মাধ্যমেই সবাইকে এই ইনশিওর করে নিতে হবে যে তারা সেফ। আসলে ইন্ডিভিজুয়াল একটা মানুষ অসুস্থ হলে কিন্তু তার মাধ্যমে একটা সংস্পর্শের মাধ্যমে অনেক বেড়ে যেতে পারে। তো বিষয় হচ্ছে যে অবশ্যই আমার মনে হয় পজিটিভ যেটা, যে ইংল্যান্ড যে সাহসটা দেখিয়েছে, ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অন্যান্য দেশগুলো, যেমন ফর এক্সাম্পল টি-20 ওয়ার্ল্ড কাপ হবে কিনা সেটা একটা দ্বিধার মধ্যে রয়েছে, বাট আইপিএল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে কিন্তু এরকম ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার বা অনেক মানুষের একটা ব্যাপার রয়েছে, মানে সম্পৃক্ততা। তো সেই জায়গাটা তারাও কিন্তু নিশ্চয়ই কোনো যাচাই বাছাই করে পরীক্ষার মাধ্যমে কিভাবে করবো অনেকগুলো সিস্টেম বের করছে বা চেষ্টা করছে কি প্রসেসে করা যায়। তো আমাদের ক্রিকেট বোর্ডও কিন্তু বসে নেই, যেহেতু ক্রিকেট বোর্ডের কাজই ক্রিকেট নিয়ে, ওনারাও কিন্তু চিন্তা করছে যে আসলে কিভাবে ক্রিকেটটা মাঠে ফেরানো যায়। ইংল্যান্ড ফেরার পরে যেটা হয়েছে আমাদের সবার মধ্যে, মানে আজকে মাহাদি থেকে শুরু করে রাজিন, আমরা ক্রিকেট জগতে যতগুলো মানুষ রয়েছে সবার মধ্যে কিন্তু একটা স্বপ্ন জেগেছে, মনে হয় ক্রিকেট মাঠে ফিরছে। অনেকদিন টিভিতে খেলা দেখি না, অন্তত লাইভ ম্যাচ দেখতে পাবো আবার। তো এই যে একটা স্বপ্ন জায়গা বা একটা আশা জায়গা, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে এটা পজিটিভ, যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। পাশাপাশি আমাদের ক্রিকেট বোর্ডও কিন্তু অলরেডি প্লেয়ারদের কিছু ছাড় দেওয়ার ব্যাপার চিন্তা ভাবনা করছে, তারা ইন্ডিভিজুয়ালি মাঠে যেতে পারবে, তাদের কাজগুলো করতে পারবে। তো এই যে একটা পরিকল্পনা, এটা কিন্তু অন প্রসেস। তো আমার কাছে মনে হয় যে আসার বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে ফিরছে, এবং বাংলাদেশ ক্রিকেটও কিন্তু সে ব্যাপারে পজিটিভ ওয়েতে চিন্তা করা শুরু করেছে। রাজিন সালে আলম, যেটা আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ অলরেডি ইংল্যান্ড সফরে চলে গেছে, সেই তুলনায় জুলাই মাসে বাংলাদেশ ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় চেয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যদি আমি ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কম্পেয়ারিজনে যাই, দুইটা দেশের যদি আমরা তুল্যমূল্য বিচার করি, তাহলে অবশ্যই আমরা দেখব যে শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কম, করোনা মোটামুটি তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, সেরকম একটা আবদার বা সেরকম একটা দাবি তারা করছে শ্রীলঙ্কান গভর্নমেন্ট। সেই জায়গা থেকে বাংলাদেশ দল জুলাই মাসে শ্রীলঙ্কা সফরটা হবে কি হবে না অনিশ্চয়তার মধ্যে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা যতটুকু ধারণা করতে পারি যে সেটা হয়তো বা হবে না। আপনার কাছে কি মনে হয়, এই সিরিজটা কি বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল বা হওয়াটা কি জরুরি? দেখেন, প্রথমে আমাদের কোচিং স্টাফে প্রথমে শিক্ষা হলো যে সেফটি ফার্স্ট। আমি মনে করি যে সেফটি অবশ্যই ফার্স্ট, খুব জরুরি। প্রতিটা প্লেয়ার, আসলে ক্রিকেট অবশ্যই খেলা যাবে, ক্রিকেট আসবে, অনেক টুর্নামেন্ট আসবে, অনেক ওয়ার্ল্ড কাপ আসবে, বাট জীবন অনেক বড়। আমি মনে করি জীবন অনেক বড় জিনিস। আমি মনে করি যে এখন এই মুহূর্তে অবশ্যই ডেফিনেটলি ক্রিকেট বোর্ডে যারা বড় বড় কর্মকর্তারা আছেন, তারা আমার থেকেও অনেক বড়, ওনারা অবশ্যই ভালো চিন্তা ভাবনা করছেন। আমি মনে করি যে ক্রিকেট বোর্ড যে চিন্তা ভাবনা করছেন, যে এখনো এটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। অবশ্যই বাংলাদেশে এখন একটা টুর্নামেন্ট খেলা খুব জরুরি। যদি সামনে ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশনের জন্য একটা বড় দেশের সাথে খেলা খুবই প্রয়োজন। বাট আমার মনে হয় যে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে এখন আপনি দেখবেন যে এখন যেভাবে আক্রান্ত হচ্ছে মানুষ, ওই পরিস্থিতিতে এখন সিকিউর দিতে পারছে না মনে হয় সামহাও, হয়তোবা আমাদের মেডিকেশন হয়তো পারছে না, হয়তোবা এর জন্য এই প্র্যাকটিসটা শুরু করতে পারছে না। আমি মনে করি যে বোর্ড যে ডিসিশন নেবেন, বোর্ড যে সিদ্ধান্ত নেবে, এটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ফলপ্রসূ আনবে। হান্নান সরকার, একটু করোনায় ক্রিকেটের ক্ষতি ব্যাপারটা যদি আমি একটু আপনার সাথে আলোচনা করতে চাই, যে কি কি ক্ষতির মুখে পড়ছে আসলে বাংলাদেশের ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা আমি সরিয়ে রেখে শুধুমাত্র আমাদের দেশের ক্রিকেট কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে সেই ব্যাপারটা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। ক্ষতির সম্মুখীন আসলে তো অনেকভাবে হচ্ছে, সারা ওয়ার্ল্ডেই হচ্ছে। আসলে যদি বাংলাদেশের কথা আলাদা করে বলতে চাই, ফর এক্সাম্পল আমি এজ গ্রুপ সিলেক্টর হিসেবে কাজ করি। তো আমাদের যেটা হয়েছে, এজ গ্রুপে কিন্তু একটা বড় বাধার সৃষ্টি হয়েছে আমাদের, কারণ আমাদের প্রতি বছর কিন্তু আমরা নতুন করে একটা ক্যালেন্ডার করি, নতুন কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু প্লেয়ার সিলেকশন করি বা তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে আপগ্রেড করি বা উপরের লেভেলে নিয়ে যাই। মানে আন্ডার 15 ন্যাশনাল টিম থেকে আন্ডার 17, তারপরে 19, এই প্রসেস গুলো আমাদের এই বছর সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে, আমাদের আন্ডার 16 যে টুর্নামেন্টটা হয় এজ গ্রুপ, সেই টুর্নামেন্টটা কিন্তু আমরা করতে পারিনি। তো এই আন্ডার 16 টুর্নামেন্টটা না হতে আমাদের আন্ডার 17 ন্যাশনাল টিমটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হয়েছে। এটা বললাম আমি এজ গ্রুপের কথা। এরকম কিন্তু এজ গ্রুপে আরো অনেকগুলো বাধা, যেমন আমাদের আন্ডার 15 টিম করার ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ সিরিজ একটা টুর্নামেন্ট করি, যেটা আন্ডার 14 টুর্নামেন্টের মাধ্যমে আমরা 45 জন প্লেয়ার সিলেক্ট করেছি।
সেখানে চ্যালেঞ্জ সিরিজের মাধ্যমে 45 থেকে আমরা 30 জনের একটা ন্যাশনাল স্কোয়াড তৈরি করি। এবার আমাদের চ্যালেঞ্জ সিরিজটা আমরা করতে পারিনি, তার আগেই লকডাউনে চলে গিয়েছে। সো বিষয়টা হচ্ছে যে আন্ডার 15 যেমন ন্যাশনাল টিম করতে পারলাম না, আন্ডার 17 ন্যাশনাল টিম করার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হলো। আন্ডার 19 মাত্র ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, নেক্সট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন শুরু কিন্তু আমরা এখনই করার কথা, যে জায়গায় কিন্তু আমরা বাধার একটা সম্মুখীন হয়েছি। সো এজ গ্রুপে যেমনটা হচ্ছে, আর সিনিয়র লেভেলে যেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হচ্ছে, এই ক্রিকেটের উপর যাদের রুচি, মানে যারা ঢাকা প্রিমিয়ার লিগটা স্পেশালি, ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু অনেকগুলো প্লেয়ার, অনেকগুলো ম্যানেজমেন্ট, তারা কিন্তু এর উপর নির্ভর করে তাদের সংসার চলে বা তাদের কেরিয়ার ডিপেন্ড করে যে এই বছরে টাকা কামাবে। হয়তো একটা প্লেয়ার কয় বছর টাকা ইনকাম করতে পারে, 8 থেকে 10 বছর, 15 বছর হয় না। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কিন্তু এক বছরের ইনকামটা বন্ধ হয়ে যাওয়া মানে তার জন্য কিন্তু চরম একটা বিপদের সম্মুখীন হতে হয়, এবং সেটা কিন্তু হচ্ছে বিভিন্নভাবে। আমরা জানি যে সহায়তা করা হচ্ছে, প্লেয়াররা করছে বা বিভিন্ন সংগঠন করছে, ক্রিকেট বোর্ড করছে, বাট তারপরও এই আর্থিক যে ক্ষতিটা, এটা তো আর মানে পূরণ করা সম্ভব না। একজন প্লেয়ার, মিডিওকার একজন প্লেয়ারও কিন্তু 8-10 লাখ টাকা পায় একটা প্রিমিয়ার লিগের মাধ্যমে। সেই 8-10 লাখ টাকার ক্ষতিপূরণ তো আর একজন কেউ সাহায্য করে করতে পারবে না। হেল্প করলে আর্থিক যে সহায়তাটা, সেটা হয়তো 20-30-40 হাজার টাকা মাসে দিয়ে একটা সহায়তা করতে পারে, সেটা 2-3 মাস, 4-5-6 মাস তো সম্ভব না। কিন্তু সে 8-10 লাখ টাকা কিন্তু সারা বছরের তার সংসার খরচ চালানোর একটা ইনকাম সোর্স। তো এই যে একটা ক্ষতি, এটা প্লেয়ারের জায়গা থেকে বিশাল একটা ক্ষতি। আর ক্রিকেট বোর্ডের জায়গা থেকে যদি আমি বলি, আমার মনে হয় যে আর্থিকভাবে আমরা সবাই জানি, অন্যান্য বিভিন্ন জায়গায় দেখেছি, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে এমপ্লয়ি সংখ্যা কমানোর একটা প্রসেস তারা করেছে, বা বিভিন্ন মানে কাটছাট করার ব্যবস্থা হচ্ছে। আমাদের ক্রিকেট বোর্ড লাকিলি, আমরা লাকি যে আমরা একটু রাজিন সাল আলমের কাছে যাই, যেটা মাত্রই হান্নান সরকার আমাদের সাথে আলোচনা করছিলেন, যে একটা বড় ক্ষতি প্রিমিয়ার লিগের একজন কোচ হিসেবে আপনার ব্যক্তিগত ক্ষতির যে অভিজ্ঞতাটা, সেটা একটুখানি আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন মেহেদী ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম শুনতে পাচ্ছি। আমাদের ডিবিসি দর্শকরা আপনার কথা শুনতে পাচ্ছে। রাজিন সাল আলম, আমি আসলে আমার কোচিং স্টাফ, এটা জাস্ট আমার কোচিং ক্যারিয়ার জাস্ট বিগিনিং, জাস্ট শুরু। যেহেতু আমি খেলা ছেড়ে দিয়েছি, এখন আমি এটা প্রফেশন হিসেবে নিয়েছি। সেহেতু আসলে বিভিন্ন ইভেন্টে আমার কাজ করতে হয়, বিভিন্ন ইভেন্টে কাজ করে আসলে আমার ফিনান্সিয়াল দিক দিয়ে মানে সাপোর্ট পেতে হয়। আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। আমি মনে করি যে আমাদের যারা কোচ আছেন, কোচিং স্টাফ আছেন, আমরা মনে করি যে একটা সত্যি কথা কি, ঢাকা প্রিমিয়ার লিগের ফিনান্সিয়াল যে সাপোর্ট আছে, ওটা দিয়ে আসলে অনেক কোচের, অনেক প্লেয়ার, আমি তো কোচ বললাম, প্লেয়ারদের কথা বলছি, যে অনেক প্লেয়ারদের ফ্যামিলি চলে, প্রতি বছরই চলে, লিমিটেড কিছু টাকা দিয়ে ওটা তার ফ্যামিলি চলে। কিন্তু এখন হয়ে গিয়েছে আমরা একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছি। যদিও প্রাইম ব্যাংক আমাদেরকে যথেষ্ট হেল্প করে, আমাদের পেমেন্টের 50% প্রাইম ব্যাংক অ্যাডভান্স দিয়ে দিয়েছে, যথেষ্ট হেল্প করেছে, বাট আমাদের কোচিং এর যথেষ্ট ক্ষতি হয়েছে। আমি মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ যদি, এটা জাস্ট আমার পরামর্শ থাকবে আর কি, এখানে অনেক বড় বড় আমি বললাম তো অ্যাডভাইজাররা আছেন, তারপর আমার পরামর্শ, ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করেন যে বছরের প্রথম লিগ বা বছরের প্রথম ক্রিকেট শুরু করা যায়, কিভাবে করা যায়, আমি মনে করি যে একটা জায়গায়, আমার মনে হয় বিকেএসপি মনে হয় এখনো বন্ধ আছে। বিকেএসপি যে জায়গাটা আছে, বিকেএসপির যে গ্রাউন্ড আছে, আমি 3 নাম্বার 4 নাম্বারের কথা বলবো এবং 1 নাম্বারের কথা বলবো, এই মাঠে বৃষ্টি হলেও পানিগুলা চলে যায়, মাঠে 10-15 মিনিট, আধা ঘন্টার মধ্যে খেলা হয়ে যায়। আমি মনে হয় যারা ঢাকার বাইরে থাকেন, যে প্লেয়াররা ঢাকার বাইরে থাকেন, যে কোচিং স্টাফ ঢাকার বাইরে থাকেন, তাদেরকে যদি ডেকে এনে প্রথমে যদি মেডিকেল টেস্ট নিয়ে তাদেরকে নিয়ে একটা জায়গায় বিকেএসপির ভিতরে এখানে কয়েকটা ক্যাম্প করে, কয়েকটা জায়গায় কয়েকটা বিল্ডিং নিয়ে ওই 12টা টিমের প্লেয়ারদেরকে রাখা যায়, আর ওইখানে টুর্নামেন্টটা শুরু করে শেষ করা যায়, আমার মনে হয় যে ফিনান্সিয়াল সাপোর্ট, ফিনান্সিয়াল দিক দিয়ে অনেক হেল্প হবে প্লেয়ারদের এবং কোচিং স্টাফের। এক্স্যাক্টলি, আমরা সেই আশাবাদ রাখতে চাই। রাজিন সালে আলম, আপনি যেভাবে পরামর্শ দিয়েছেন, দুজনকে বলতে চাই যে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, খেলা নিয়ে নতুন খেলায় আমরা প্রথম বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত খেলা নিয়ে নতুন খেলায়। মাহাদি আপনাদের সাথে আছি এবং আমার সাথে দুজন মানুষ আছেন, হান্নান সরকার এবং রাজিন সালে আলম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুজন টপ অর্ডার ব্যাটসম্যান। আমি একটুখানি রাজিন সালে আলম আপনার কাছেই যাব। সেটা হচ্ছে, আমরা এই যে ক্রিকেটের নানা ধরনের করোনার কারণে ক্ষতির ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা তো এটা বুঝতেই পারছি শুধুমাত্র ক্রিকেট না, বিশ্ব ক্রীড়াঙ্গনে এই করোনা ভাইরাস একটা বিশাল বড় মাপের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব খারাপের পেছনে একটা ভালো কিছু থাকে, যেমন একজন প্রফেশনাল অ্যাথলিট তার
পুরা জীবনে আসলে পরিবারকে খুব একটা সময় দেওয়ার সুযোগটা তাদের হয় না। এই করোনা ভাইরাসের কারণে কি আপনারা দুজন, যেহেতু আপনারা ক্রিকেট ছাড়ার পর একজন নির্বাচক হিসেবে পুরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, হান্নান সরকার এবং রাজিন সালাহ আলম আপনি প্রফেশনালি কোচিংটাকে আপনার ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, এই সময়টাকে পরিবারের সাথে একটু বেশি সিনক্রোনাইজড হওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা? অবভিয়াসলি আমি বলবো আপনার সাথে একমত, কারণ প্রতি বছরই আমার আসলে ফ্যামিলিতে সময় দেওয়া হয় খুবই কম, কারণ মোস্ট অফ দ্য টাইম আমার বাইরে বাইরে থাকতে হয়, সামহাউ বিসিএল, সামহাউ ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, আর না হলে কোথাও না কোথাও ক্যাম্প থাকে। তো আসলে ফ্যামিলিকে সময় খুবই কম দেওয়া হয়। এই করোনার মানে আমি বলি যে করোনার জন্য আমি বলবো যে ফ্যামিলিকে যথেষ্ট আমার সময় দেওয়া হচ্ছে। আমার আসলে আমার আমার দুটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আছেন। তো তাদেরকে আসলে সময় দিতে আমার আসলে খুবই ভালো লাগে, তাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, এবং তারা যথেষ্ট পরিমাণে আমাকে আসলে পেয়েছেন এই বছর। আমার ওয়াইফ আমাকে যথেষ্ট পরিমাণে আমাদের কাছে পেয়েছে আসলে, এবং আমি মনে করি যে এখান থেকে অনেক অনেক কিছু জীবনে অনেক কিছু শিক্ষা আছে, আপনার লাইফের অনেক কিছু শিক্ষা আছে। আপনি যদি মনে করেন যে আপনি সব কাজ করতেছেন, তা আসলে নিতান্তই ভুল। এখন ঘরে এসে আমি বুঝতেছি যে আসলে আমার ওয়াইফের কাজ কি, ফ্যামিলির কাজ কি, কারণ এখন ঘরে কাজের মানুষও রাখা হয় না, কাজের মানুষ ছেড়ে দিতে হয়েছে। এখন কি করতে হচ্ছে, আমার ওয়াইফকে ফ্যামিলিকে সাহায্য করতে হচ্ছে, ঘর ঝাড়ু দিতে হচ্ছে, সামটাইম ওর রান্না করে দিতে হচ্ছে, ও আমার কাজ করছে, সামটাইম আমার কাপড় ধুয়ে দিতে হচ্ছে। আমি মনে করি যে এখান থেকে অনেক বড় শিক্ষা, যে লাইফের যে আমাদের মা, আমাদের বোন, আমাদের ওয়াইফ যারা আছেন, তারা কতটুকু কষ্ট করেন ঘরের জন্য, আমাদের জন্য, এবং আমার মা, আমার বোনেরা আমাদের জন্য কতটুকু কষ্ট করেছেন, আমাদের বড় করেছেন। মনে করি যে এটা একটা অনেক বড় শিক্ষা। আর আমার ফ্যামিলি যথেষ্ট হ্যাপি যে আমাকে পেয়েছে, আমার বাচ্চারা যথেষ্ট হ্যাপি আমার বাচ্চা আমাকে পেয়েছে। হান্নান সরকার, যেটা রাজিন সালাহ আলম বললেন যে নতুন শিক্ষা হয়েছে করোনার কারণে, আপনার শিক্ষাগুলো একটু যদি জানি, যে শিক্ষামূলক যে পাঠগুলা পেয়েছেন। না, রাজিন যেটা বললো আসলেই কিন্তু মানে এত লম্বা সময় বাসায় থাকার কারণে মানে কি কি কাজ করে বা কি কি করে মানে করতে হয় ঘরে থেকে, এটা কিন্তু খুব ভালো জেনে গেলাম এখন। মানে আগে দেখা যেত ওই অল্প সময়ের জন্য বাসায় থাকছি, দিনের বেলা বের হয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি, হয়তো রাতে আবার ফিরে আসছি, আবার ঢাকার বাইরে গেলে লম্বা সময়ের জন্য বাইরে থাকা হচ্ছে। কিন্তু এখন পুরো সময়টা থাকার কারণে খুঁটিনাটি প্রতিটা মুহূর্ত জানি যে আসলে কি কাজ এবং কি পরিমাণ কাজ, সেটা আসলে কিন্তু বোঝা গেছে এখন। মানে এত লম্বা সময় তো একসঙ্গে এইভাবে সারাদিন রাত 24 ঘন্টা একসঙ্গে থাকা হয়নি। তো আমার রাজিন যেটা বললো যে আসলে হেল্প তো করতেই হয়। ফর এক্সাম্পল, কাজের মানুষ যে আসতো, যে কিছু কাজ করে দিয়ে যেত, তার কাজগুলোও কিন্তু এখন আমাদের দুজনকে মিলে শেয়ার করে করতে হচ্ছে। তো এই যে মানে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, রাজিন যেমন হেল্প করছে, আমিও চেষ্টা করছি সেটা করার জন্য। আর ফ্যামিলিকে মানে বাচ্চাকে সময় দেওয়ার যে বিষয়টা, সেটা তো অবশ্যই বাচ্চা খুব উপভোগ করছে। আর আমি লাকি একটা জায়গায় যে আমরা আসলে যে বাসাটায় থাকি, মানে আমি বাসার 3 তলায় থাকি, আমার 5 তলায় আমার বোন থাকে, বড় বোন, 6 তলায় আমার আব্বা আম্মা মেজো ভাই, পাশে ফ্ল্যাটে বড় ভাই। মানে আমরা 4 ভাই 1 বোন, ছোট ভাই অস্ট্রেলিয়া থাকে, বাকি 3 ভাই 1 বোন যারা আছি সবাই আমরা একই বিল্ডিং এ থাকি। তো এটার জন্য আমার হয়েছে কি, মানে ভাতিজা ভাস্তি যারা আছে, ভাস্তা ভাস্তি এবং শুরু করে আমার নিজের বাচ্চা, সবাই মানে বেশ ভালো সময় কাটে। মানে অনেকের যেটা হয়, একটা সিঙ্গেল ফ্যামিলি একটা জায়গায় লক হয়ে বসে আছে, আমরা লাকি যে এই জায়গায় আমরা অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে থাকি। সেই জায়গাটা আমাদের সময়টা অন্যদের মতো হয়তো অতটা বোরিং ভাবে কাটছে না, কিছুটা সময় হলো আমরা আড্ডা বা গল্পের মাধ্যমে কিন্তু কাটিয়ে দিচ্ছি। তো ফ্যামিলির সাথে ভালো সময় দেওয়া হচ্ছে। অবশ্যই এটা আসলে ফ্যামিলিও হ্যাপি এবং আমিও হ্যাপি যে আসলে অনেক কিছু জানার এবং শেখার এইখানে ব্যাপার রয়েছে। রাজিন সালাহ আলম, অক্টোবর নভেম্বরে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেইটাই আছে, অস্ট্রেলিয়াতে হওয়ার কথা, বাট এখনো পর্যন্ত আইসিসি তাদের সবশেষ যে মিটিং হয়েছে সেখানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আপনি যেটা বলছিলেন যে আমাদের মাঠে ক্রিকেট ফেরাটা জরুরি, কারণ সামনেই আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎটা আপনার কাছে কি মনে হয়, যেহেতু আইসিসি এখনো পর্যন্ত ব্যাপারটা পেন্ডিং রেখেছে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেনি? দেখেন, ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় যদি ওয়ার্ল্ড কাপ আইসিসি চিন্তা ভাবনা করে থাকে যে ওয়ার্ল্ড কাপ করাবেন বা শুরু করবেন, আমার মনে হয় যে যে ভেন্যুটা ছিল, যে ওইখানে ওই ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ করানো যাবে, ওই ভেন্যুতে ওয়ার্ল্ড কাপ করানো যাবে। আমার মনে হয় যদি ভেন্যু চেঞ্জ করা হয়, যে ভেন্যুতে সিকিউর আছে, যে ভেন্যুতে আপনার করোনা ভাইরাসের যে আক্রমণ বা আপনার করোনা ভাইরাসের যে ভাইরাসটা যদি একটু কম আছে, ওই জায়গার ওই দেশের ইয়েতে যদি করানো যায়, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা করানো যায়। আর আমি মনে করি যে
ওয়ার্ল্ড কাপের আগে যদি বাংলাদেশের যে প্লেয়াররা আছেন, বাংলাদেশের ডোমেস্টিকে যদি শুরু না করা যায়, আমার মনে হয় শুরু করলে প্লেয়ারদের জন্য অনেক ভালো হবে। প্র্যাকটিস এক জিনিস আর ম্যাচ খেলা এক জিনিস, ম্যাচ সিচুয়েশন এক জিনিস। ডেফিনেটলি আমি বলবো যে এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাই আছেন, যারা টি-20 খেলেছেন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ডেফিনেটলি তারা এক্সপিরিয়েন্স প্লেয়ার। তারপরে আমি বলবো যে ব্যাটে বলের সংযোগটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি ওয়ার্ল্ড কাপের আগে যদি এরকম ম্যাচ সিচুয়েশনে বা এরকম ডোমেস্টিক একটা ক্রিকেট লিগ দিয়ে যদি খেলা শুরু করা যায় আর ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশন নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা ফলপ্রসূ হতে পারে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের জন্য। আর আপনি যেটা বলেছেন যে ওয়ার্ল্ড কাপ এখন কি অবস্থায় আছে, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ অক্টোবর নভেম্বরে না হওয়ার চান্স সবচেয়ে বেশি আছে, কারণ এখনো ফ্রুটফুল হয় নাই। যে অবস্থায় আছে সারা ওয়ার্ল্ডে এই অবস্থা ফ্রুটফুল হয় নাই। আমার মনে হয় যে আপনি পিছিয়ে যাবে ওয়ার্ল্ড কাপ। হান্নান সরকার, যেটা রাজিন সাহাল আলম বলছে যে এখনো পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ তার কাছে অন্ধকার, আপনার কাছে কি মনে হয় যে সেটা বিসিসিআই, তার মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তারাও কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে চাচ্ছে তাদের আইপিএলটা করার জন্য? আইপিএল এর কারণে ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ কি শঙ্কায় পড়ে যাওয়ার একটা সুযোগ আপনি দেখছেন? খুব বেশি দেখছি, বিকজ আসলে আমরা জানি যে আইসিসি কিন্তু মানে অনেকটুকু নির্ভরশীল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ার আর্থিক যে সহায়তা সেটার উপর। মানে এটা খুবই ন্যাচারাল, কারণ আমরা জানি যে আইসিসি আর্থিকভাবে যেভাবে মানে সচ্ছল অবস্থায় আসে বা যেভাবে ইনকাম তাদের হয়ে থাকে, তার 70 থেকে 80% আমার ধারণা ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের মাধ্যমে আসে। তো ইন্ডিয়ার যে একটা কূটনৈতিক যে একটা চাল বা কূটনৈতিক যে একটা ইচ্ছা আইপিএল করার যে ব্যাপারটা, এটা খুবই তারা জোরালোভাবে চেষ্টা করবে এবং করছে অলরেডি। এবং যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না হয়, আমার মনে হয় যে না হওয়ার পিছনে অন্যতম বড় ভূমিকা হবে আইপিএল হওয়ার ক্ষেত্রে ভূমিকা ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড। এবং সেটা কিন্তু আসলে ইন্ডিয়ার জায়গা থেকে যদি চিন্তা করা হয়, তারা খুবই লজিক্যাল, বিকজ তারা টি-20 ওয়ার্ল্ড কাপ হলে তাদের কিন্তু ওইভাবে মানে আর্থিকভাবে কোনো মানে লাভবান হওয়ার সম্ভাবনা নাই। বাট আইপিএল যদি হয়, আমরা তো ধারণার বাইরে মানে কি পরিমাণ লাভ তারা করে থাকে। সো স্বাভাবিকভাবে তারা তাদের আইপিএল এর মাধ্যমে তাদের ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে আরো মানে মানে বেশি ইনকামের সোর্স ব্যবস্থা করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। এবং ইন্ডিয়ার জায়গা থেকে চিন্তা করে তারা এটা চেষ্টা করছে। এবং অস্ট্রেলিয়া কিন্তু, টু বি অনেস্ট, আমার কাছে যে আমরা অস্ট্রেলিয়াকে যতটুকু দেখছি, সেফটির জায়গাটা কিন্তু অন্যান্য ওয়ার্ল্ডের অনেক দেশের তুলনায় অনেক সেফ। মানে আমরা যদি ইংল্যান্ডে ক্রিকেট শুরু হচ্ছে, সেই ইংল্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি, তার সঙ্গে কিন্তু অস্ট্রেলিয়া বলতে হবে যে 0%। মানে অস্ট্রেলিয়া কোনো সংক্রমণই হয়নি, ইংল্যান্ডে এত পরিমাণ সংক্রামিত, তারপরে কিন্তু ইংল্যান্ড শুরু করছে। সেখানে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ করতে চায়, অস্ট্রেলিয়া কিন্তু করার মতো অবস্থায় চলে যাবে অক্টোবর পর্যন্ত যাওয়া পর্যন্ত। বিকজ অস্ট্রেলিয়া কিন্তু আমাদের মতো, আমাদের যেমন এখন রেগুলার আপস এন্ড ডাউন, প্রতিদিন কিন্তু সংক্রমণের সংখ্যা বাড়ছে, খুব কাছাকাছি ভাবে বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাট অস্ট্রেলিয়া কিন্তু শুরুতে যেরকম ছিল তার থেকে কমতে কমতে কিন্তু এখন খুব ভালো অবস্থায় তারা চলে এসেছে। দ্যাট মিনস আরো বেশ কয়েক মাস বাকি রয়েছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ করার মতো অবস্থায় তাদের অবস্থা থেকে চলে যাবে। বিষয় হচ্ছে যারা খেলতে যাবে তাদের অবস্থান কি। যার যার দেশের ক্রিকেট বোর্ড বা যার যার দেশের প্লেয়ারদেরকে যদি ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ করা খুবই সম্ভব। বাট না হওয়ার অন্যতম কারণ সেই আইপিএল। এবং আমার কাছে মনে হয় যে আইপিএল জোরালো ভাবে চেষ্টা করছে করার জন্য, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সেখানে তাদের জোরালো ভূমিকা রাখবে। রাজিন সাহাল আলম, যেটা আমরা সবসময় এই কথাটা বলি বা সত্যিকার অর্থে যে আমাদের জন্য তো এইরকম কোনো টুর্নামেন্ট করার সুযোগ আছে কিনা, যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না হয়, ইন্ডিয়াতে যদি আইপিএল শুরু হয়, এবং আমরা এরকম শুনতে পাচ্ছি যে ইন্ডিয়াতে এখন প্রতিদিনই আসলে গ্র্যাজুয়ালি তাদের সংক্রমণের সংখ্যা এবং মৃতের সংখ্যা দুটাই বাড়ছে। এই জায়গা থেকে আমি যদি বলি যে যদি তারা দর্শক শূন্য মাঠে কিংবা কোনো নিরপেক্ষ ভেন্যুতে ইন্ডিয়া থেকে সরিয়ে শ্রীলঙ্কায় কিংবা তাদের ভেন্যু সংখ্যা কমিয়ে তারা যদি আইপিএলটা আয়োজন করে কোনো বিদেশি প্লেয়ার ছাড়া, সেক্ষেত্রে ওই সময়টাতে আমাদের বিপিএল করার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? মানে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না হয়, তাহলে আমাদের বসে থাকারও তো সুযোগ নাই আসলে। ডিপেন্ড করে স্পন্সরশিপ। আসলে দেখেন ইন্ডিয়ার স্পন্সর অনেক। আমি মনে করি যে ফিনান্সিয়াল সাপোর্ট যে ইন্ডিয়া যেটা পাবে, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এ যদি আপনি দর্শক ছাড়া আপনি এমনি বিপিএল করতে চান, আসলে আমার মনে হয় ওই সাপোর্টটা পাওয়া যাবে এবং বিপিএল লাভবান হবে আমি মনে করি। আমার মনে হয় যে রাজিন সাহাল আলম, দর্শক দিয়ে কি বিপিএল আসলে কখনো কোনোদিন লাভবান হতে পেরেছে? আমরা বিপিএল এ তো দেখি না যে খুব একদম স্টেডিয়াম বা গ্যালারি উপচে পড়া দর্শকের ভিড়, বেশ ম্যাক্সিমাম ম্যাচই আমরা সেটা দেখি না। সুতরাং দর্শক শূন্য স্টেডিয়ামেও বিপিএল আয়োজনের একটা সুযোগ তৈরি হবে কিনা, মানে এটা আমাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করবে কিনা?
এটা তো ডিপেন্ড করে ক্রিকেট বোর্ড শুরু করবেন কিনা। আসলে এটা যদি শুরু হয় তো আপনি বাংলাদেশ আপনি একজন এক্স প্লেয়ার হিসেবে এই সম্ভাবনাটাকে কতখানি যৌক্তিক মনে করেন? আমি আসলে বলেছি, দেখেন ডেফিনেটলি বিপিএল দিয়ে ক্রিকেট বোর্ড লাভবান হয়েছেন, অবশ্যই লাভবান হয়েছেন, নাহলে বিপিএল হতো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাভবান হয়েছেন, বাংলাদেশ ক্রিকেট লাভবান হয়েছে আমি মনে করি। এই বিপিএল দিয়ে আজকে বাংলাদেশ অনেক ভালো জায়গায় গিয়েছে। আমি মনে করি যে হ্যাঁ, ডেফিনেটলি যদি ক্রিকেট বোর্ড, আমি তো প্রথমেই বলেছি যে আপনি যদি মেডিকেলি, আপনি যদি হসপিটালিটি ভাবে কোনোভাবে সাহায্য করতে পারেন, হসপিটালিটি ভাবে আপনি সাপোর্ট দিতে পারেন প্লেয়ারদেরকে, যে না আমরা পারবো, আমরা এই করতে পারবো, আমার মনে হয় যে বিপিএল শুরু করা সম্ভব। কিন্তু আপনি দেখেন এখন বাংলাদেশের ইন্ডিয়া যেমন সংক্রমণের সংখ্যা বেড়েছে, বাংলাদেশের সংক্রমণের সংখ্যা খুব বেশি বেড়েছে, এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি বেড়েছে। আমার মনে হয় যে বিপিএল যদি করা যায়, এমন একটা ভেন্যুতে করা হোক যেখানে সংক্রমণের সংখ্যা সবচেয়ে কম, আর ওইখানে বিপিএল শুরু করে যদি বাংলাদেশ ক্রিকেটের শুরু করা যায়, আমার মনে হয় হতে পারে, ফলপ্রসূ হতে পারে। বাট আমার মনে হয় না যে খুব একটা লাভবান হবে ক্রিকেট বোর্ড দর্শক ছাড়া। বড় বড় আমি মনে করি স্পন্সর ছাড়া, স্পন্সর তো আসতে হবে, স্পন্সরশিপ তো আসতে হবে। যদি স্পন্সরশিপরা যারা আছেন তারা যদি না আসেন, আমার মনে হয় যেটা খুব একটা ফলপ্রসূ হবে। হান্নান সরকার, কি মনে হয় বিপিএল এর ভবিষ্যৎ কিরকম? মানে যদি ওয়ার্ল্ড কাপ না হয় সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? আমার মানে একদম রিয়েলিটি সেটা মনে হয় যে বিপিএল ক্রিকেটের জন্য খুবই জরুরি একটা মানে ফরম্যাটের খেলা, যে টুর্নামেন্টটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটকে অন্য অবস্থানে নিয়ে গেছে, এবং এই টুর্নামেন্টটা অবশ্যই করবে ক্রিকেট বোর্ড। আমরা লাস্ট বিপিএল যেটা দেখলাম, বঙ্গবন্ধু বিপিএল হলো, এটা কিন্তু বিপিএল একটু মানে একটু ঘোলাটে হয়েছিল পরিবেশটা, সেখান থেকে কিন্তু ক্রিকেট বোর্ড ডিফারেন্ট ভাবে চিন্তা করে বিপিএল কিন্তু ঠিকই করেছে। আগামী বিপিএলটাও যদি যে কোনো কারণে না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, ক্রিকেট বোর্ড কিন্তু কোনো না কোনো ভাবে সেই একটা ব্যবস্থা করবে, মানে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে হলো বিপিএল এই টুর্নামেন্টটা অবশ্যই করবে। বিষয় হচ্ছে বিগ ইস্যু, সেটা হলো স্পন্সরশিপ। বিকজ আমাদের এই ধরনের বড় ইভেন্ট গুলো বা এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে স্পন্সর ছাড়া সম্ভব না। স্পন্সর যারা হয় তারা কিভাবে এগিয়ে আসবে এটার উপর ডিপেন্ড করবে। আমার ধারণা যে বড় কোম্পানিগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকজ এটা তো গত 3-4 মাস না, এটা লম্বা আরো 1-1.5 বছরও তার টানতে হবে কোম্পানিগুলোকে। সেই কোম্পানিগুলো আজকে 2-4-5 কোটি টাকা খরচ করে বিপিএল করবে কিনা, মানে ফর এক্সাম্পল একটা টিম কিন্তু 8 থেকে 10 কোটি টাকা মিনিমাম খরচ করে, সেই টিমটা 8 থেকে 10 কোটি টাকা খরচ করার মতো সেই স্পন্সরশিপ পাবে কিনা। তার পাশাপাশি ক্রিকেট বোর্ডে যারা মানে যে স্পন্সরশিপ অ্যারেঞ্জ করে তারা স্পন্সর এগিয়ে আসবে কিনা, এই জায়গাগুলো ক্রিকেট বোর্ড কোনো না কোনো ভাবে মানে এটা ব্যবস্থা করবে। আমি খুবই আশাবাদী যে বিপিএলটা হবে, হয়তোবা নতুন ভাবে কিভাবে আরেকটু কাটছাট করে নতুন আঙ্গিকে করা যায় সেই ওয়েতে হলেও চিন্তা করবে, কারণ বিপিএল এর কোনো বিকল্প নাই বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই ক্রিকেটের মাধ্যমে আমরা কিন্তু নতুন অনেক প্লেয়ার উঠে আসতে দেখেছি, অনেক প্লেয়ারকে কনফিডেন্স লেভেল এক লেভেল থেকে আরেক লেভেলে নিয়ে যাচ্ছে, সেটাও দেখেছি। আফিফের মতো প্লেয়ার কিন্তু সিপিএল এ চান্স পেয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ টিমে খেলার কারণে না। হান্নান সরকার, এই জায়গায় আমার একটুখানি বাড়তি প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে বিপিএল আমাদের ক্রিকেটকে সত্যিকার অর্থে আপনি যেটা বলছিলেন যে আত্মবিশ্বাস দিয়েছে, কিন্তু যদি আমরা একদম শুরু থেকে বিপিএল এখন পর্যন্ত দেখি, আমরা কি আসলেই বিপিএল থেকে কোনো কোয়ালিটি প্লেয়ার ন্যাশনাল টিমে সাপ্লাই দিতে পেরেছি? যে এই কথাটা বারে বারেই সমালোচনা হয় যে বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেটের গুণগত তেমন পরিবর্তন হয়নি, যদি শুধুমাত্র ক্রিকেট বোর্ডের ব্যাংক ব্যালেন্স ভারী হওয়া ছাড়া। না, মানে প্লেয়ার কিন্তু বিপিএল থেকে সাপ্লাই হবে না, বিপিএল এর মাধ্যমে প্লেয়াররা কনফিডেন্স। কিন্তু আইপিএল এ তো আমরা দেখেছি যে আইপিএল থেকে প্রচুর পরিমাণে তরুণ ক্রিকেটাররা যারা কিনা পাইপলাইন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে এবং তারা মানে ইন্টারন্যাশনালি চমৎকার পারফরমেন্স করেছে, সেই সত্য তো আমরা কোনোভাবেই মুছে ফেলতে পারবো না। আচ্ছা, আইপিএল এর যে প্লেয়ারদের কথা আমরা বলি যারা ইন্টারন্যাশনাল মানে টিমে গিয়েছে, মানে ন্যাশনাল টিমে গিয়েছে আইপিএল এ হাইলাইট হয়ে, তার আগে কিন্তু তাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা তাদের পারফরমেন্স জানি। মাহাদি জানে, হান্নান জানে, রাজিন জানে, আমার মনে হয় না জানে। সেই প্লেয়ারটা কিন্তু তাদের ডোমেস্টিক ক্রিকেটেও পারফর্ম করে। আমাদের মেহেদী হাসান অফ স্পিনার, মেহেদী হাসান কিন্তু অফ স্পিনার বিপিএল এর মাধ্যমে হাইলাইট হয়েছে, যে নতুন বলে বিপিএল এ নতুন বলে বল করে এবং যে কোনো সময় এসে কিন্তু ভালো বল করেছে। মেহেদীকে আমরা কোথা থেকে পেয়েছি? বিপিএল এ টি20 পারফরমেন্স দেখেই কিন্তু তাকে আমরা পিক করেছি, সে কিন্তু ডোমেস্টিকেও পারফর্ম করেছে। ঠিক একইভাবে আইপিএল এ যে প্লেয়ারটাকে আমরা আইপিএল এর মাধ্যমে দেখি, তার আগে কিন্তু ডোমেস্টিকে সে পারফর্ম করে আসে। সো মেহেদী যে প্লেয়ারটার কথা বলছিস, তার অফ স্পিন কিন্তু আমরা দেখেছি বিপিএল এর মাধ্যমে। আজকে আমরা কিন্তু ন্যাশনাল লিগে তার বোলিং দেখে তাকে পিক করিনি, তার বিপিএল এ নতুন বলে রেগুলার বল করা দেখেছি, এবং নতুন বলে সে সাকসেসফুল একজন বলার, সেটা বলতেই হবে। প্রতিটা বিপিএল আমরা দেখেছি, এবং যে কোনো টিম যখন পিক করে মেহেদী কিন্তু প্রথম দিকে মানে পিকের মধ্যে একজন থাকে।
তার পারফরমেন্স দিয়ে, এবং তারপরে কিন্তু ন্যাশনাল টিমে গত 1 বছর হলো তিনি ন্যাশনাল টিমে ডাক পেয়েছে বা ন্যাশনাল টিমে ডেবিউ হয়েছে। সো মেহেদীর কথা বললাম, আফিফ আন্ডার 19 খেলে আসার পরে ঢাকা লিগে খুব ভালো খেলছিল, বিপিএল এর মাধ্যমে সে কিন্তু হাইলাইট হয়েছে আরো বেশি। ইন্টারন্যাশনাল যে সে একটা রান করে যত বেশি হাইলাইট হয়েছে, তার আগে কিন্তু বিপিএল এ তার পারফরমেন্সের মাধ্যমে সে কনফিডেন্স নিয়েছে যে অ্যাটাকিং ক্রিকেট কিভাবে খেলতে হয়, এবং ওই কোয়ালিটি টিমের এগেইনস্টে, কোয়ালিটি বোলার এগেইনস্টে খেলে তার কনফিডেন্স ডেভেলপ করেছে। সো বিপিএলটা যেটা হয়েছে, অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার এগেইনস্টে খেলা যায়। যেমন ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল অনেক বড় বড় মানের বলার কিন্তু এখানে বল করে, অনেক বড় বড় ব্যাটসম্যান বল ব্যাটিং করে, তাদের এগেইনস্টে বোলিং করা, তাদের এগেইনস্টে বোলিং ব্যাটিং করা, এই যে এক্সপেরিয়েন্সটা সেটা কিন্তু কনফিডেন্স ডেভেলপ করে। গেলের এগেইনস্টে বোলিং করার পরে একটা প্লেয়ারের কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যায়। আমারও একটু কনফিডেন্স বেড়ে গেছে আপনার কথার এগেইনস্টে, সেটা হচ্ছে আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি আরো একটা বিরতি নিতে চাই। হান্নান সরকার এবং রাজিন সাল আমাদের সাথেই থাকুন। দর্শক, খেলা নিয়ে নতুন খেলায় আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। খেলা নিয়ে নতুন খেলায় আবারও স্বাগত। হাসান মাহাদি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন হান্নান সরকার এবং রাজিন সালে আলম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুজন টপ অর্ডার ব্যাটসম্যান, যাদের কথা আগেও বলেছি, যাদের সাথে আলোচনা করছি। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অন্য প্রসঙ্গটা হচ্ছে যে আমেরিকাতে জর্জ ফ্লয়েড যে বর্ণ বৈষম্যের শিকার হয়ে তার মৃত্যুর কারণে গোটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখেছি যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে এবং মুখ খুলছেন কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষরাও, ক্রিকেট থেকে শুরু করে ফুটবলারদের আমরা দেখেছি যারা বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন, মুখ খুলেছেন, কথা বলছেন। ক্রিকেটও এই ধরনের আমরা দেখেছি। হান্নান সরকারের কাছে প্রথম যেতে চাই। হান্নান সরকার, কখনো বর্ণ বৈষম্যের শিকার আপনি আপনার ক্রিকেট প্লেয়িং ক্যারিয়ারে কখনো হয়েছেন কিনা? সুযোগই নেই, বিকজ আমরা তো বেসিক্যালি কালো না সাদাও না, মাঝামাঝি অবস্থায় রয়েছি। সো এমন কখনো হতে হয়নি যে কালো বলে মানুষ ধিক্কার দিবে, আবার বেশি সাদা বলে ধিক্কার দিবে, বা সেরকম কোনো কিছু হয় না। বিকজ আমরা এমন একটা অবস্থায় রয়েছি, মাঝামাঝি একটা অবস্থায়, না কালো না সাদা। সো এই জায়গাটা আসলে আমি কখনো ফেস করিনি, বা আমাদের প্লেয়াররাও খুব বেশি ফেস করেছে বলে আমার কাছে জানা নেই। সো আমার মনে হয় বর্ণবাদীর যে বিষয়টা, আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। বাট সারা ওয়ার্ল্ডে এর আগেও আমরা দেখেছি এরকম বর্ণবাদী বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন দাঙ্গা হয়েছে, বিভিন্ন মারামারি, বিভিন্ন সন্ত্রাস হয়েছে। বাট এটা খুবই দুঃখজনক। আমার ক্ষেত্রে হয়নি, বা আমার জানা মতে ক্রিকেটার আমাদের কারো ক্ষেত্রে হয়েছে বলে আমি জানি। রাজিন সালে আলম, এরকম হয়েছে কখনো আপনার সাথে আপনার প্লেয়িং ক্যারিয়ারে? না, আমারও আসলে তেমন কিছু হয় নাই। বর্ণবাদের এটা আমি কখনো এফেক্টেড হই নাই। যদিও অনেক প্লেয়াররা হয়েছেন, আমাদের সামনেই হয়েছেন, অনেক প্লেয়ারদেরকে নিয়ে ক্রিটিসিজম করেছেন। আমি মনে করি যে আমেরিকার যে ঘটনাটা ঘটেছে, আমি মনে করি আমাদের যে ইসলাম রিলিজিয়ন যেটা আছে, আমরা দেখেন একসাথে আমরা নামাজই পড়ি, এখানে কালো সাদা বাকি কোনো রঙের কোনো ইয়ে নেই, তাই আমরা একসাথে নামাজ পড়ি। এখানে আসলে বর্ণবাদের আসলে এখানে কোনো তুলনাই নাই। আর যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে আমি দুঃখজনক বলে বলবো যে আসলে এরকম না হওয়া উচিত, এবং এরকম সব দেশেই, প্রতিটা দেশে, আমাদের দেশেও এরকম না হওয়া উচিত, এবং এরকম যদি কেউ করে থাকেন এর প্রতিবাদ করা উচিত, এবং সরকারের এটা উদ্যোগ নেওয়া উচিত যে বর্ণবাদী। আচ্ছা, একটু বর্ণবাদ ছেড়ে যদি আমি একটু অন্যভাবে যাই, যে বাংলাদেশ দল যখন দেশের বাইরে আসলে শুরুর দিকে যখন ক্রিকেটে খুব স্ট্রাগল করছিল, হান্নান শাহ আপনারও মনে আছে বিভিন্ন বিশ্বকাপ আপনারা খেলতে গিয়েছেন বিভিন্ন সময়ে এবং আন্ডারডগ হিসেবে। এখন যে বাংলাদেশ দলের যেরকম চারদিকে রমরমা, আপনাদের সময়টাতে এইরকম একটা জায়গায় বাংলাদেশ দল অবশ্যই ছিল না। তখন প্রতিপক্ষের ক্রিকেটারদের কাছ থেকে বা ম্যানেজমেন্টের কাছ থেকে কখনো কি কটু কথা শুনতে হয়েছে? আমি কোশ্চেনটা বুঝিনি। কটু কথা বলতে মানে কোন কটু কথা বলতে ধরেন যে মিনোজ হিসেবে বা ছোট দল হিসেবে বা আন্ডার পারফরমেন্সের ভেতর দিয়ে যাওয়ার কারণে কোনো ধরনের বাজে কথা শুনতে হয়েছে কিনা? না, ওরকম তো ডিরেক্টলি আসলে মানে অফ দ্য রেকর্ডে কিন্তু আমরা শুনেছি, বা আমরা মিডিয়ার মাধ্যমেও জেনেছি। যেমন ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া আমরা যখন খেলতে গেলাম, তখন কিন্তু অস্ট্রেলিয়া আমাদেরকে বলেছে যে বাংলাদেশ খেলতে আসবে, সেখানে তো 2 দিনে খেলার টেস্ট শেষ হয়ে যাবে। মানে এরকম বিভিন্ন সময় আমরা ফেস করেছি। এবং একটা আমার এখনো মনে পড়ে, আমরা সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলছি, সাউথ আফ্রিকার মাটিতে। হার্শাল গিবস পরপর 4টা 100 হওয়ার একটা সুযোগ ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ান ডেতে। অলোক কাপালি বোলিং করছিল, পাইলট ভাই উইকেট কিপার ছিল। অলোক হোয়াইট করে দিয়েছে, হোয়াইট হয়ে গিয়েছে আর কি, করে দিয়েছে বা হয়ে গেছে সেটা বলা কঠিন। হোয়াইট 4 হয়ে যাওয়ার পর হার্শাল গিবস 98 এ নট আউট ছিল। আসলে তার 100টা হয়নি, তার ওয়ার্ল্ড রেকর্ডে হয়নি। এর পরের যে লাস্ট ওয়ান ডেটা ছিল, ওটা সেকেন্ড ওয়ান ডে ছিল। লাস্ট ওয়ান ডেতে হার্শাল গিবস আমাদের উপর যেভাবে চড়াও হয়েছিল, মানে আসলে বলে বোঝানোর মতো না। মানে ব্যাটিং এ যেহেতু আমাদের উপর, ফিল্ডারদের উপর করছিল, পাশাপাশি যখন আমরা ব্যাটিং এ নেমেছি তখন অকথ্য ভাষায় মানে গালাগালি থেকে শুরু করে খুব মিসবিহেভ করেছিল। তো এটা তার রাগ হয়েছিল। এগুলো আসলে ক্রিকেটের পার্ট হিসেবে আমরা দেখি, এই ধরনের আমরা ফেস করেছি বিভিন্ন সময়। বাট বেসিক্যালি বর্ণবাদী বিষয় বা কালো সাদা ওই ধরনের বিষয়, এই বিষয়গুলো আসেনি।
আর আমরা কিন্তু ক্রিকেটাররা মানে আমাদের মধ্যে টিমের মধ্যে কিছু মজা করতাম, রাজিন ভালো জানে। সেটা হলো আমাদের টিমের মধ্যে কিন্তু দুজন কালো প্লেয়ার ছিল। তো আমরা কিন্তু তাদের সঙ্গে বিভিন্ন সময় মজা করতাম। এর মধ্যে কিন্তু যেমন তাপসের কথা ধরেই বলি, তাপস কিন্তু সবচেয়ে বেশি রাগ করতো। মানে আশরাফুল তাপসকে সেরকম চেতাতো। মানে তাপস তো আমাদের ফ্রেন্ড, রাজিন আমরা তাপস আমরা হলাম সমবয়সী, আমরা ফ্রেন্ড। তো তারপরের ব্যাচ হলো আশরাফুল, অলোক ওরা। তো আশরাফুল তো আবার একটু কোমটা টাইপের। তো আশরাফুল কিন্তু আবার তাপসকে হেভি চেতাতো। এবং আমরা কেনিয়া থেকে এই টিমের ট্যুরে গেছি, মানে এই টিমের ট্যুরে সেখানে মাঝখানে ব্যাটিং করতেছে তাপস, ওইখানে ড্রেসিং রুমের উপরে ছাদে উঠা যেত, ছাদে উঠে খেলা দেখা যেত, ওখান থেকে আমরা খেলা দেখতেছি। তো আশরাফুল ছাদের থেকে তাপস ব্যাটিং করতেছে, ওখান থেকে যে কোনো একটা মানে কালু মামা বলে যাতায়াত আর কি, ওইখান থেকে স্ল্যাজিং করতেছে আশরাফুল তাপস। তাপস ওইখান থেকেই রাগ দেখাচ্ছে আর কি। তো এরকম মানে তাপসের সঙ্গে আমরা মাঝে মধ্যে মজা করতাম। আমি জানি না রুবেলের সঙ্গে, কারণ রুবেলের সঙ্গে তো আমি খেলিনি বা রুবেলের সাথে টিমে ফেলি, রুবেলের সঙ্গে অন্য প্লেয়াররা করে কিনা। এরকম কালো প্লেয়ারের সঙ্গে মজা করার যে বিষয়টা নিজেদের মধ্যে, সেরকম মজা আমরা করতাম। রাজিন ভাই, আপনার ড্রেসিং রুমের এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে যে নিজেরা মজা করা অথবা অন্য কোনো দলের প্লেয়ারদের কাছ থেকে আপনাকে বাজে মন্তব্য শুনতে হয়েছে বা স্লেজিং যেটাকে বলে, আমি যদি স্লেজিংই ধরে নিই। আমার প্রথম সফর ছিল পাকিস্তানের সফর। পাকিস্তান ওই সফরে আমি প্রথম টেস্টে আমি আমার মনে আছে আমি 27 রান ফার্স্ট ইনিংসে করেছিলাম। সেকেন্ড ইনিংসে যখন আমি ব্যাটিং এ যাব, ওই ইনিংসে প্রথম দিনে আমি 40 মতো রান বা 35 রান করেছিলাম। পরের দিন আমার ব্যাটিং আছে, নট আউট ছিলাম। শোয়েব আখতার আমাকে অনেক বাউন্স মেরেছিল আমার ওইখানে আমার সারা শরীর কালো দাগ হয়েছিল। বাট পরের দিন যখন আমরা ওয়ার্ম আপে গিয়েছিলাম মাঠে, মনে আছে মাঠে আমরা ওয়ার্ম আপে যাচ্ছি, দৌড়ে দৌড়ে ওয়ার্ম আপ করছি, যখন শোয়েব আখতার ওয়ার্ম আপের মধ্যেই যখন ক্রস হচ্ছে, তখনই আমাকে খুব বাজেভাবে মানে গালিগালাজ করতেছিল। সুমন ভাই এটা নিয়ে প্রটেস্ট করছিল, যে সুমন ভাই বলতেছিল যে তুমি যে ওয়ার্ম আপ থেমে দিছিল, থামিয়ে বলতেছিল যে তুমি তাকে যে বাজে কথা বলতেছো, তুমি তাকে মাঠে আউট করো, তুমি এখানে কথা বলতেছো কেন? এবং আমরা আসলে ক্রিকেটের বিপক্ষে যত অপশক্তি আছে, এই ধরনের স্লেজিং, বাজে স্লেজিং বা বর্ণবাদ, সবকিছুর বিপক্ষেই আসলে আমরা থাকতে চাই এবং অবশ্যই দিন শেষে শুদ্ধ ক্রিকেটই জয়ী হবে সেই প্রত্যাশা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ হান্নান সরকার, অনেক অনেক ধন্যবাদ রাজিন সালে আলম, আপনারা আমাদের সাথে খেলা নিয়ে নতুন খেলায় যুক্ত হয়েছিলেন। ভবিষ্যতে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা অবশ্যই করতে পারি। দর্শক, খেলা নিয়ে নতুন খেলায় আজকে আর হাতে একদমই সময় নেই, আগামী সপ্তাহে আবারও আমরা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই থাকেন, ঘরে থাকেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন।